তারেক নিয়াজ কিছুক্ষণ আগে মায়রাকে ডেকে রেডি হতে বলেছেন, হসপিটালে নিয়ে যাবে এজন্য। গতকাল বিয়ের খামচিতে একটা বাড়তি কাজ হয়ে আছে। মায়রা তারেক নেওয়াজের কথা চুপচাপ মেনে দ্রুত রেডি হয়ে নিল। সে গোসল করে বেরিয়ে ঘরের চারিপাশে চোখ বুলালো, ইরফানকে কোথায় দেখল না। মায়রা মনে মনে স্বস্তি পেল। উনি ঘরে থাকলে রেডি হতে অনেক ঝামেলা পোহাতে হয়। রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে নিচে এলো। এখন পর্যন্ত সে মোটামুটি খুশি, তবে ইনায়ার জন্য মন খারাপ হয়। যদিও আগামীকাল নাকি ইনায়া আপু এখানে আসবে, এই ভেবে একটু খুশি খুশি লাগছে। ভাবনার মাঝে ঘর থেকে তারেক নেওয়াজ বেরিয়ে আসে। এগিয়ে এসে মায়রার মাথা হাত দিয়ে বলে, রেডি হয়েছ আম্মু? মায়রা মাথা নেড়ে বলেন, জি বাবা, চলুন। তারেক নেওয়াজ মায়রার হাতে কবজি ধরে এগিয়ে গেলেন। মায়রা হেসে তারেক নেওয়াজের সাথে পা মেলায়। গেটের বাইরে পা রাখলো। মনটা কেমন যেন বিষণ্ণতায় ভরে যায়। আজ থেকে প্রায় অনেকগুলো মাস তার প্রতিটা প্রয়োজনে ইরফান ছিল। সব কাজে ইরফান থাকতো, এখন নেই কেন? ভার্সিটি থেকে যে আসলো, এরপর কোথায় গেল? কোনো কাজে গিয়েছে, কিন্তু তাকে নিয়ে গিয়ে এই ইঞ্জেকশন দিয়ে এনে কাজ করা যেত না? মায়েরা ভীষণ মন খারাপ হলো। সব সময় তার প্রতিটা প্রয়োজন ইরফানকে পাশে পাওয়ার পর হঠাৎ ইরফানের জায়গা অন্য কাউকে পেয়ে মেয়েটা ভীষণ মন খারাপ হয়। পা চলছে, তবে দৃষ্টি থেমে নেই। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তিনি কোথায়। ভাবলো হয়তো সত্যি কোনো ইম্পর্ট্যান্ট কাজে গিয়েছে। একদম মেন গেটের কাছে গিয়ে কি মনে করে যেন পিছে ফিরে ইরফানের বেলকনির দিকে তাকায়। এবারও হতাশ হয় বেলকনিতে ইরফানকে না দেখতে পেয়ে। ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতে গিয়ে তাকালো না। দৃষ্টির ওপর দিকে ছালের ছাদের কোণায় ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে মায়েরা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে পড়ে। পায়ের গতি কমলো। অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে রইল। সে তো ভেবেছিল লোকটা খুব ইম্পর্ট্যান্ট কোনো কাজে ব্যস্ত, তাই তাকে নিয়ে যাচ্ছে না। কিন্তু উনি তো কোনো কাজে করছে না, বরং চুপচাপ দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে ঠোঁটে ফাঁকে সিগারেট রেখে সিগারেট ফুঁকছে। মায়েরা অবাক হয়ে শুধু ইরফানকে দেখল। গাড়িতে ওঠার আগ পর্যন্ত মায়েরা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রইল ইরফানের দিকে। ভীষণ অভিমান জমল ছোট্ট মনে। সবসময় তার সাথে থাকা মানুষটি হঠাৎ সঙ্গ ছেড়ে দিল, যেমন বিশ্রী অনুভূতি হয়, মায়েরা তেমন হলো। তারেক নেওয়াজ গাড়ির ডোর খুলে দিলে মায়েরা উঠে বসে। এরপর আবারও জানালা দিয়ে ছাদের দিক তাকায়। ইরফান এক হাতে পকেটে রেখে আরেক হাত সিগারেট ফুঁকছে। দৃষ্টি মায়রার পানে। মায়েরা তাকিয়ে রইল আরও বেশ খানিকক্ষণ। এরপর অভিমানে চোখ জোড়া নামিয়ে নেয়। দৃষ্টি রাস্তার পানে রাখে। সিগারেট খাওয়া তার কাছে বেশ ইম্পর্টেন্ট। মায়েরার ইচ্ছে করলো সে ইঞ্জেকশন দিবে না। ইরফান কেন নিয়ে যাবে না তাকে, এইটুকু মানতে পারছে না মেয়েটা। ভীষণ মন খারাপ নিয়ে আরেকবার ছাদের পানে তাকায়। এখনও ইরফানকে সেভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। তারেক নেওয়াজ গাড়ি স্টার্ট দেয়। ধীরে ধীরে ইরফান মিলিয়ে যায়। মায়েরা অভিমানের পাল্লা ভারী হয়। ইনায়া মন খারাপ করে জানালার ধারে দাঁড়িয়ে আছে। বাড়ির কথা মনে পড়ছে। ফাইজ কোথায় গিয়েছে কে জানে। কাল রাত কী হয়েছে তার একদমই মনে নেই। সকালে উঠে মাথাটা ভীষণ ভারী ভারী লাগছে। আজ সারাদিন মাথাটা ভার লেগেছে। ভাই সকাল সকাল তাকে সকালের খাবার খাইয়ে কোথায় যেন গিয়েছে। তার সাথে কোনো কথাই বলেনি। ইনায়া আসলে বুঝতে পারছে না ফাইজ কি কোনো কারণে রেগে আছে তার উপরে। রাতে কি কিছু হয়েছে যার ফলে ফাইজ তার উপরে রেগে আছে? সে তো কিছু মনে করতে পারছে না। শুধু মনে আছে সে ফাইজের জন্য বসে অপেক্ষা করছিল। তারপর যে কি হয়েছে আর মনে নেই। ভাবনার মাঝে ফাইজের গলা আওয়াজ পায়, লিটল কুইন। ইনায়া পিছু ফিরে তাকায়। ফারাজকে কেমন যেন এলোমেলো লাগছে। ফায়াজ এগিয়ে আসে। ইনায়া একটা সুতির শাড়ি গায়ে জড়িয়েছে, মাথায় আঁচল টানা। ফাইজ ইনায়াকে দেখে মৃদু হাসলো। দুহাতে আসলায় ইনায়ার মুখটা নিয়ে মৃদু স্বরে বলে, কেমন আছো লিটল কুইন? ইনায়া অবাক হয়ে তাকায়। একটু চুপ থেকে বলে, ভালো। আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করেছেন? ফাইজ ইনায়ার গাল থেকে হাত সরে বিছানা দিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। তীব্র হতাশ কণ্ঠে বলল, আই এম সরি লিটল কুইন, তোমাকে টাইম দিতে পারছি না। আমি ভীষণ ডিস্টার্ব। আমি ভালো নেই। সুখে দিন বন্ধু ছাড়া পানশালাকে বন্ধু নেই, তাই তুমি নামক সুখ আমি উপভোগ করতে পারছি না। কি করব? ইনা অবাক হলো ফাইজের কথা শুনে। এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে আপনার বন্ধুর সাথে? ফাইজ চট করে উঠে দাঁড়ালো। ইনার মাথা
থেকে শাড়ির আঁচলটা ফেলে দেয়, পিছনে হাত দিয়ে ইনায়ের চুলগুলো খুলে দেয়। নীরবের চোখে ইনায়ের দিকে চেয়ে থাকে। ইনায়া লজ্জা পায়, চোখ নামিয়ে নেয়। ফাইজ মৃদু হেসে বলে, কিছু বলবো না, কিছু করব না, আপাতত সব তুলে রাখছি। লিটল কুইন, তুমি আমাকে একটা ইম্পর্ট্যান্ট পরামর্শ দাও তো। বন্ধুর অভিমান কিভাবে ভাঙানো যায়। ফাইজ প্রথম কথা শুনে ইনায়ের লজ্জা পেল, শেষ কথাটা শুনে অবাক হয়ে তাকায় ফাইজের দিকে, প্রশ্ন করে, আপনার কোন বন্ধু অভিমান করেছে আপনার উপর? ফাইজ মন খারাপ করে বলে, শুদ্ধ। ইনায় বিস্ময় মাত্রা বেড়ে পাহাড় চূড়ায় পৌঁছানোর মতো হলো। এতপর অবাক হয়ে বলো, আপনি মিথ্যা বলছেন, শুদ্ধ ভাই এমন ধরনের মানুষ নয়। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলে, বিলিভ করছো না কেন? তোমার ভাই এতটাই সাধু না। কিন্তু শুদ্ধ ভাই রাগ অভিমান করে থাকতে পারে না, সে ওই ধরনের মানুষই নয়, আপনি তাকে মেনে নেন। ফাইজ ভুরু কুচকে বলে, আমার লিটল কুইন তো দেখি ভীষণ বোকা, শুদ্ধকে আমার চেয়ে তুমি বেশি চেনো। শুদ্ধ এমনি বুঝলে। ভার্সিটি লাইফে এরকম অনেক ঘটনা ওর সাথে আমার আছে। মাঝে অনেক দিন ঠিকঠাক ছিল, আবার আমি অনেক দিন পর রেগে ভুলভাল বলেছি, ও লেগে গিয়েছে। এখন কি করা যায় ভাবছি। ইনা হঠাৎ শুদ্ধকে জুতো ছোড়া মারার কথা মনে পড়ল। কথাটা মনে আসতেই নিজে হেসে ফেলল। ফাইজ ভুরু কুচকে বলে, হাসছো কেন? ইনায়া হাসি আটকে বলে, জুতো মারুন, তাহলেই শুদ্ধ ভাই খোলস থেকে বেরিয়ে আসবে। ফাইজ অবাক চোখে ইনায়ার দিকে তাকালো। শুদ্ধর হওয়া তার বউয়ের মাঝে একটু একটু আছে মনে হচ্ছে। ফাইজ কিছু বলল না, তার ভালো লাগছে না। সে সবসময় একটুতেই রাগে, কিন্তু এটা নেওয়া যায়। ইরফানও সবসময় রাগে, কিন্তু ওর কারো সাথে তুলনা নেই, ওর টপিক বাদ। তবে এই ফাজিল শুদ্ধ রাখলে ফাইজের ভয় লাগে, একেবারে গার্লফ্রেন্ডের মতো অভিমান রাগ করে বসে থাকে। সেও বয়ফ্রেন্ডের মতো বসে বসে শোক পালন করে। কি জীবন তার। আসলে এরা সব ব্রিটিশ। বিয়েটা করলো, সাথে শান্তি পালালো। তার সুখ শান্তি আশা করা বোকামি। শুদ্ধ তাকে জ্বালিয়ে মারবে, ঠিক থাকলে তার কাজ বাগড়া দিবে হাসতে হাসতে। ঝামেলা বাঁধলে তার থেকে মুখ ফিরিয়ে তাকে অসুস্থ বানাবে। ফাটা কপাল তো তার। হসপিটাল থেকে বাড়ি ফিরল মায়রা। তারেক নেওয়াজ তাকে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মায়রা বাড়িতে প্রবেশ করল। আজ নতুন যে দুটো কাজের মেয়ে এসেছে, তাদের মাঝে একজন এসে দরজা খুলে দেয়। মায়রা টুকটাক কথা বলে সিঁড়ি বেয়ে উপরে ইরফানের ঘরে যায়। দুঃখের ব্যাপার, ঘরে কোনো ইরফান নেই। মায়রা ভীষণ মন খারাপ। মেয়েটা দূরত্ব চেঞ্জ করে নিল, এরপর হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নেয়। এখনও ইরফানকে ঘরে না দেখতে পেয়ে মায়েরা ছোট ছোট পায়ে ছাদের দিকে যায়। যাওয়ার সময় ইরফানকে তো ছাদে দেখল যদি সেখান থেকে, কিন্তু সে বরাবরই হতাশ। নেই ইরফান। মেয়েটা এত মন খারাপ হলো কোথায় লোকটা? সব কিছু কেমন যেন বিরক্ত লাগছে। ছাদের কোণায় গিয়ে দাঁড়ালো, বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। সে জানে না সে ইরফানকে কেন খুঁজছে, কিন্তু সে খুঁজছে তাকে ডক্টরের কাছে না নিয়ে গিয়ে বাসায় বসেছিল। এটা মায়েরা মেনে নিতে পারছে না। মেনে নিতে পারছে না বলেই আবার নিজের ওপর রাগ লাগছে। ওই লোক যা ইচ্ছে করুক, তার কি। সন্ধ্যার পরপর ইরফানের বাড়িতে শুদ্ধ এসে হাজির হয়। তার মাকে নিয়ে এসেছে। ত্রিনা বেগম সামিয়াকে রেডি হয়ে বলছে, সাথে মায়েরাকেও রেডি হতে বলেছে। মায়েরা ইতিহাস্ত করছিল, শুদ্ধ বাড়িতে সে কখনো যায়নি। ত্রিনা বেগম বুঝিয়েছে তারা আবার আগামীকালই চলে আসবে। এখন ত্রিনা বেগম আবার যাবে শুদ্ধর বাড়ি, কিন্তু মায়েরা এখানে রেখে যাবে একদিনের জন্য। মায়েরা তার সাথে গিয়ে থাকুক। মায়েরা এমনিতে ভীষণ মন খারাপ। ইনায়া আপু নেই সাথে, ইরফানের জন্য মন খারাপ লাগছে ভীষণ, তাই রাজি হলো। নতুন জায়গায় গিয়ে একটু থাকলে ভালো লাগবে। তাছাড়া ত্রিনা বেগম তো তার নিজের মানুষের মতো, তার সাথে যেতে ইতিহাস্ত হওয়া কিছুই নেই। তাই ঝটপট রেডি হয়ে সামিয়া, মায়রা আর ত্রিনা বেগম শুদ্ধর সাথে বেরিয়ে পড়ে। শুদ্ধ গাড়ি চালানো ব্যস্ত, মুড অফ তার। হঠাৎই মাথায় কিছু আসলো। মিটিমিটি হেসে মায়েরা উদ্দেশ্য বলে, সিসিটিভি কেমন আছে? মায়েরা ভুরু কুচকে বলে, সিসিটিভি কে ভাইয়া? তুমি? আর কে আছে এই ক্রেডিট নেওয়ার? মায়েরা মুখ ছোট করে বলে, কেমন অদ্ভুত নাম। মায়েরার পাশে বসা সামিয়া হেসে বলে, শুদ্ধ। আবারও বলে, ইরফান কোথায় জানো? মায়েরা মুখ চোখ উৎফুল্লতা দেখা যায়। বিচলিত কণ্ঠে বলে, উনি কোথায় ভাইয়া? শুদ্ধ শব্দ করে হেসে ফেলে। মায়েরা থতমত খেয়ে যায়। আমতা করে বলে, উনি যেখানে থাকুক নেই, ভালো হয়েছে, নয়তো আমাকে
আপনাদের বাড়ি যেতে দিত না। তো বাঁ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, ডান হাতে পকেট থেকে ফোন বের করে মিটিমিটি হেসে বলে, ইরফান একটা ভয়ঙ্কর মিটিং আছে মায়েরা। মায়েরা ভুরু কুচকে বলে, ভয়ঙ্কর মিটিং আবার কেমন? তোমার জন্য ভয়ঙ্কর মিটিং, আমাদের জন্য একদম সাদামাটা। টিনা বেগম ছেলের পাশে সিটে বসে এগিয়ে গিয়ে শুদ্ধের কান টেনে বলে, এই বাদর, ওকে জ্বালাচ্ছিস কেন? শুদ্ধ মুখ ছোট করে বলে, উফ মাছ, কান ছাড়ো। আমি সবসময় সবাইকে টাটকা খবর দেই, তাই সবাই আমাকে ভিলেন ভাবে। এসব কি রীতি? টিনা বেগম শুদ্ধর কান ছেড়ে বলে, তো টাটকা খবর মানে তো অপরের পাশে মানুষ শুধু জ্বালাবে। শুদ্ধ হেসে ফেলে, কিন্তু মায়েরা হাসল না। সামিয়া মেয়েটা শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধকে তার ভালো লাগে, ভীষণ মজার মানুষ সে। কিন্তু সে ফারহাকে শুদ্ধর সাথে দেখার পর থেকে তার মনে খচখচ করে কেন যেন। টিনা বেগমকে বলবে, তিনি বললেন এরকম কিছু না। টিনা বেগমের কথা যদিও সামিরা মেয়েটা স্বস্তি পায়, তবে পুরোপুরি না। সামিরার মনে প্রশ্ন জাগে, শুদ্ধ কি তাকে চেনে না? তার সাথে যে শুদ্ধর বিয়ে ঠিক, এটা কি শুদ্ধ জানে না? মেয়েটা বুঝলো না। শুদ্ধ তাকে দেখেনি, কথা বলা তো দূর, তাকে চেনে না, এজন্য কথা বলে না, নাকি অ্যাভয়েড করে, এটা সে বুঝতে পারে না। কিছুক্ষণের মাঝে শুদ্ধ তাদের বাড়ির সামনে গাড়ি ব্রেক কষে। বাড়ির ভেতরে গিয়ে শুদ্ধ ইরফানের ফোনে কল করে, রিসিভ হলো না। শুদ্ধ ইরফানের ফোনে মেসেজ করে, মায়েরা আমায় বাসায় এনেছে, এখন আমার চাচাতো ভাইকে আনতে যাচ্ছি বুঝলি। মায়েরা থেকে 3 বছরের বড়। হাউ কিউট ম্যাচিং। 2 মিনিট না যেতে শুদ্ধর ফোনে কল আসে ইরফানের। শুদ্ধ রিসিভ করলে ওপাশ থেকে ইরফান বলে ওঠে, তোকে ছাড়বো না আমি। শুদ্ধ দুঃখ দুঃখ মুখ করে বলে, আমি বুঝলাম না, তুই আর ফাইজ আমাকে ছাড়তে চাস না কেন? আমি না হয় বিয়ে করিনি তাই এটিম, কিন্তু তোরা তো বিয়ে করেছিস বাবা, বউকে হক বন্ধুকে দিতে যাস। তোদের নিয়ে আমি আর পারি না বাপু। ইরফান বিরক্ত হয়ে বলে, তোর ভাইকে আনবি না ওখানে, হয়তো ওকে ছাড়বো না বলে দিচ্ছি। শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, আরে ভাই, আমি সুন্দর বলে আমার চাস্তো ভাই ও সুন্দর, এসব ভাবনা ঝেড়ে ফেল, তোদের শুধু ধরার ধান্দা। ইরফান রেগে বলে, ও কি কেন নিয়ে গেলি বেয়াদব? শুদ্ধ নিঃশব্দে একটু হেসে নিল, এরপর নিজেকে সামলে বলে, কার কথা বলছিস বাবু? ইরফান দাঁত কিরমির করল, ফোঁস করে শব্দ ফেলে বলে, বাইরে গিয়ে যেন আমার বউকে আমার ঘরে পাই বলে খট করে কল কেটে দিল। শুদ্ধ হেসে ফেলল, আপাতত বডিতে একটু এনার্জি পাওয়া গেল। ইরফান বাড়িতে ফিরেছে মিনিট 10 হলো। হাত ঘড়িতে এবার সময় দেখলো 10টা বাজে। ঘরে মায়রাকে না দেখে বিরক্ত হয়। ঘর থেকে বেরিয়ে রিতাকে পেয়ে গেল, তাকে জিজ্ঞেস করে মায়রার কথা। মেয়েটা জানায় মায়রা শুদ্ধদের বাড়ি গিয়েছে আর ফেরেনি। ইরফান বিরক্ততে চোখ মুখ কুচকালো, পকেট থেকে ফোন বের করে শুদ্ধকে কল করে। হ্যাঁ বল, মায়রা কি করছে শুনবি? ইরফান চুপ করে আছে। শুদ্ধ আবার বলে, মায়রা তো আমার চাস্তো ভাইয়ের কোলে ওঠার জন্য খুব বায়না করছে বুঝলি। আমি বুঝিয়ে সুঝিয়ে বললাম যে ইরফান তোমাকে কোলে নেওয়ার কেন দুপা দুহাত ছাড়া করে রেখেছে। বেচারা এটা শুনে একটু থামলো, কথাগুলো বলে কলটা রিমিউট করে শব্দ করে হাসলো শুদ্ধ। ওপাশ থেকে ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, 10 মিনিট ওকে রেখে যাবি এখানে? শুদ্ধ কল আনমিউট করে গলা ছেড়ে সিরিয়াস হয়ে বলে, আরেক আজ অনেক রাত হয়েছে, কাল সকালে ওকে দিয়ে আসবো মাকে সহ, আজ ঘুমা বাবু। একটু থেমে বলে, ঘুম পাড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো। ইরফান রেগে চিৎকার করে বলে, ওকে দিয়ে যা শুদ্ধ। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানায়, এর বউকে আনা ভুল হয়েছে, একবার বলেছে দিয়ে আসতে হবে মানে হবে। হতাশ কণ্ঠে বলে, তোর বউ তুই নিয়ে যা। আমাকে বলছিস কেন? শুদ্ধর কথা শুনে ইরফান শান্ত হয়, কিছুক্ষণ চুপ থেকে বলে, কাজ আছে আমার, তুই রেখে যা, রাগাস না আমায়। শুদ্ধর কাছে একটু অদ্ভুত লাগলো, যেই ছেলে সব কাজ ফেলে তার গ্রামের পথ এখান থেকে প্রায় 3 ঘন্টা সেখানে যেতে পারে, আর এখানে তার বাসা আসতে 30 মিনিটও লাগে না, অথচ ইরফান আসছে না, কাজ দোহাই দিচ্ছে। শুদ্ধ হেসে বলে, ওকে যাচ্ছি, তবে যেতে 2-3 ঘন্টা লেট হবে। হয়? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, এটিম ছেলেকে বলছিস তোর বউয়ের রেখে আসতে? আমি একটু একটু চান্স নিব না? সাদামাথার একটা ডেট হয়ে যাক তোর বউয়ের সাথে, কি বলিস? এটা আমার অধিকার, বঞ্চিত করলে হবে না। আমি একটু তোর বউকে রাতের শহর ঘুরে দেখাবো। হাতে হাত রেখে হেঁটে কল কেটে গিয়েছে। শুদ্ধ হাসলো, যাক, তাকে তো কথা শেষ করতে দিল না, কান টান দিয়ে এবার খার এমনি আসবে।
ইরফান ডান হাতে মুঠো শক্ত করে ফোন চেপে ধরে, যেন ফোন এভাবে ঘুরিয়ে দেবে। শুদ্ধ গলা চেপে ধরতে না পারায় ফোনের ওপর সেই ঝাল মেটাচ্ছে। সময় নষ্ট না করে দ্রুত পায়ে সিঁড়ি পেয়ে নামতে থাকে। কোনো দিকে তাকালো না, সরাসরি তার বাবার ঘরে ঢুকে পড়ে। রুমা নেওয়াজ ঘরে ছিল না। তারেক নেওয়াজ চেয়ারে বসে অফিসের টুকটাক কাজ করছিল। ইরফানকে দেখে ভুরু কুঁচকে বলে, কিছু বলবে? ইরফান বিরক্ত কণ্ঠে বলে, ওকে এনে দাও। তারেক নেওয়াজ ছেলের কথা বুঝল না, প্রশ্নসূচক দৃষ্টিতে রেখে বলে, কাকে? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে নির্লিপ্ত কণ্ঠে বলে, তোমার ছেলের বউকে। ইরফানের কথা শুনে তারেক নেওয়াজ কেন যেন হাসি পায়, তবে নিজেকে সামলে বলে, মায়েরা তো শুদ্ধর বাসায় গিয়েছে, তোমার প্রবীণ নিয়ে গিয়েছে, কালকে চলে আসবে, চিন্তা করো না। কথাটা বলে আবারও কাজে মনোযোগ দেয়। ইরফান এগিয়ে এসে রেগে বলে, ওকে এক্ষুনি এনে দিবে। অল টাইম তোমার কথায় সব হবে না। ইরফানের কথা শুনে তারেক নেওয়াজ অবাক হয়। বসা থেকে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, কিন্তু তুমি গেলে তো পারো, আমাকে বলছো কেন? ইরফানের গম্ভীর গলা, তবে শান্ত কণ্ঠে তীব্র আফসোসের সুরে বলে, নিটোল বাটের সাথে আমাকে জড়িয়ে তুমি কাজটা একদম ঠিক করনি বাবা। তারেক নেওয়াজ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান আর কিছু বলো না, ঘর থেকে বেরিয়ে যেতে যেতে শক্ত গলা বলে, ওকে এনে দাও এক্ষুনি। তারেক নেওয়াজ প্রশ্নোত্তর চোখে ইরফানের প্রস্থান দেখল। তিনি ইরফানকে একটু বুঝলেন না। মায়েরাকে বিয়ে করে ইরফান এখনও আফসোস করছে, আবার মায়েরাকে দূরে রাখছে না। কেমন যেন দুটো একসাথে মিলছে না। সব থেকে বড় কথা, ইরফান মায়েরার কাজগুলো তাকে দিয়ে কেন করাচ্ছে? বিকেলে মায়েরাকে হসপিটালে নিয়ে গেল। ইরফান বলছিল এখন শুদ্ধর বাসা থেকে তাকে আনতে বলছে। ইরফান কি চাইছে? বেশ কিছু প্রশ্ন মাথায় নিয়ে রাতে মায়েরাকে আনতে যাওয়ার জন্য বের হলো। তিনি ভীষণ চিন্তিত হয়ে বলেন ইরফানের ব্যাপারে, কথাবার্তা, চালচলন। সময় রাত 10:15। ফাইজ শুদ্ধর বাড়িতে বেল বাজায়। বেশ কয়েকবার বেল বাজাতে মায়েরা এসে দরজা খুলে দেয়। ফাইজ মায়েরাকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছো? মায়েরা মাথা নেড়ে জবাব দেয়। ফাইজ শুদ্ধর কথা জিজ্ঞেস করলো, বলে ঘরে। ফাইজ আর কিছু বলল না। মায়েরা অবাক হয়েছে একটু, পরে আবার ভাবলো শুদ্ধ তো তার বন্ধু, আসতেই পারে। সে দরজা আটকে ঘরে চলে যায়। ফাইজ শুদ্ধর ঘরে গিয়ে দেখলো শুদ্ধ টান টান হয়ে শুয়ে আছে। এত তাড়াতাড়ি ঘুমিয়েছে? ভাবনা রেখে শুদ্ধকে ডাকলো, এই শুদ্ধ। ফাইজ গলা পেয়ে শুদ্ধ তরাক করে চোখ মেলে তাকায়। দেওয়াল ঘড়িতে একবার সময় দেখলো। ভালোই রাত, এখানে কেন? দূরত্ব। শোয়া থেকে উঠে বেড থেকে নেমে দাঁড়ায়। খালি গা, পরনের একটা ট্রাউজার। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, তুই এখানে কেন? আমি যাকে তাকে দাওয়াত দেই না, ভুল বাড়িতে চলে এসেছিস মনে হচ্ছে। ফাইজ কিছু বলল না। শুদ্ধ এগিয়ে সে কিছু না বলে কষিয়ে ফাইজের গালে একটা থাপ্পড় মেরে দেয়। ফাইজ বিস্ময় দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফাইজের বুকে ধাক্কা দিয়ে বলে, ভুল বাসাতে এসেছি, বেরো এখান থেকে। ফাইজ কিছু বলতে গিয়েও থেমে যায়। থাপ্পড় খেয়েও কিছু বলল না শুদ্ধকে, রাগালোও না, উল্টো ঘুরে ঘরের দরজা আটকে দেয়। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, এসব কি? আমার ইজ্জতে হাত দেওয়া ধান্দায় থাকলে এক্ষুনি বেরো। ছেলে হয়ে এসব কি? কথাটা বলে শুদ্ধ জিভে কামড় দিল। আয় আয়, সে তো রাগ করে আছে। রাগ করে থাকলে যা তা বলা যায় না, তাই মিস্টেক হয়ে গেছে। ফাইজ হেসে ফেললো, উল্টো ঘুরে বলে, তোর বোনের ইজ্জতে হাত দিতে পারিনি এখনো, তাই ভাবলাম যে এজন্য একটু হলো দায়ী, তার ইজ্জতে হাত দিলে মন্দ হয় না, কি বলিস? শুদ্ধ বিষম খেয়ে কেসে বলে, নাউজিবিল্লাহ, বাঁচাও। ফাইজ এগিয়ে এসে বলে, লাভ নেই, চল শুরু করি। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, কি? ফাইজ মিটিমিটি হেসে বলে, রোমাঞ্চ। শুদ্ধ কেসে উঠল। ব্যাপারটা হলো তার হাসি পাচ্ছে। এখন সে কি করবে? কিছুতেই হাসা যাবে না, অসম্ভব। দ্রুত উল্টে ঘুরে মুখ চেপে ধরল। নিজেকে দুটো লাগাতে ইচ্ছে করলো। 24 ঘন্টা হলো না, তার আগে হাসছে। এসব কি? ফাইজ এগিয়ে এসে বলো, কী রে, প্রিপারেশন নিচ্ছিস নাকি? শুদ্ধ পিছু ফিরে রাগে তাকায় ফাইজের দিকে। দৃষ্টি ঘুরে গেল ফাইজের গালে, যে গালে সে থাপ্পড় মেরেছে। খারাপ লাগছে তার। থাপ্পড়টা মারা উচিত হয়নি হয়তো ফাইজকে। ঠান্ডা দেখে আরও অনুশোচনা হচ্ছে। ফাইজ চোখ ছোট ছোট করে বলে, মনে হচ্ছে আমাকে আর কিছু করতে হবে না। শুদ্ধ শান্ত চোখে তাকায় ফাইজের দিকে। এরপর গম্ভীর গলায় বলে, যারা আমাকে নিয়ে আফসোস করে তাদের সাথে আমি মরে গেল থাকি না। ফাইজ অসহায় কণ্ঠে বলে, ভুলে
যা না ভাই, মন থেকে বলিনি, বিশ্বাস কর। রেগে গিয়েছিলাম খুব, তাই ভুলভাল বলেছি। ইনায়া পুরো রাত পরে পরে ঘুমিয়েছে। তুই বল, বিয়ের রাত নিয়ে সবার কত স্বপ্ন থাকে, আমার একদম ভেস্তে গিয়েছে। তাই মাথা ঠিক ছিল না। শুদ্ধ বুঝলো ফাইজের কথা, মুখ বাঁকিয়ে বলে, আমি তো 2-3 ঘন্টা প্যারা নিতে চেয়েছিলাম। তোর ভাইকে একটা ঘুমের ওষুধ 4 ভাগের 1 ভাগ দিতে বলেছিলাম। ও ডোজ সর্বোচ্চ 2 ঘন্টা থাকতো। তোর ভাই মাতব্বরি করলো। তুই আমায় নিয়ে আফসোস করছিস? যা এবার, আমার লাগবে না তোকে, তোকে আমাকে লাগবে না। কথাটা বলে ফাইজের ঠেলে ফাইজ শুদ্ধকে শক্ত করে জড়িয়ে ধরে অসহায় কণ্ঠে বলে, তোরও লাগবে আমাকে, আমারও লাগবে তোকে। বল। আমি রেগে কী যে বলছি ভুলে যাস। সোনা ভাই আমার, তোর জন্য আমি বাসরটা করতে পারছি না। তাহলে বোঝ তোকে আমার লাগবে নাকি। কথাটা বলতে বলতে ভাই শুদ্ধর পিঠে আলতো হাতে কয়েকটা থাপ্পড় দেয়। শুদ্ধ হাসলো, কিন্তু শব্দ করলো না। গম্ভীর গলায় বলে, একটা সত্ত্বে ভুলে যাও। ভাই শুদ্ধকে ছেড়ে ভুরু কুচকে বলে, কি সত্য? সব কিছুতে রাজি হয়ে যাচ্ছি বল। শুধু গলা চুলকে মিটিমিটি হাসলো। এরপর বলে, তোর বাসর ঘরে আমাকে এক কোনায় জায়গা দিতে হবে। ফাইজ চোখ মুখ কুচকে তাকায়। এ বেয়াদব জীবনে শুধরাবে না। রেগে বলে, আমি বাসর করব না, এবার শান্তিতে থাক। শুধু অবাক হওয়ার ভান করে বলে, কি বলছিস? আমার বোনকে বিয়ে করার আগে ডক্টরটা দেখাবি না? ইনায়া তো কপাল বলল। ফাইজ বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধকে ধাক্কা দিয়ে বাইরে যেতে যেতে বলে, যা, আমার কাজ শেষ, তোর বোন ওয়েট করছে। শুদ্ধ ফাইজকে টেনে ধরে বলে, আমাকে উস্কে দিয়ে পালাচ্ছিস কেন? আর রোমান্স করে যা, আমি রেডি। আয় সোনা। ফাইজ চোখ মুখ কুচকে তাকায়। রেগে বলে, এই বেয়াদব, আমি ফান করলাম, ছাড় আমায়। শুদ্ধ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, বাট আমি সিরিয়াস, দাঁড়া ইনায়াকে জানিয়ে দিচ্ছি। কথাটা বলে সত্যি সত্যি ইনায়াকে কল করলো। ফাইজ দ্রুত শুদ্ধের হাত থেকে ফোন কেড়ে নিতে চায়। ততক্ষণে ইনায়া কল রিসিভ করেছে। শুধু চেঁচিয়ে বলে, ইনায়া তোর বর আমাকে চুমু খেতে চাইছে, তোর হক আমাকে দিতে চাইছে। তুই দেখতে চাইলে ভিডিও কলে আয়। কথাটা বলে মুখ চেপে হেসে ফাইজের দিকে তাকিয়ে বলে, এসো ফাইজ সোনা, তোমার আদর না পেয়ে পেয়ে আমি সুখে কাঠ হয়ে যাচ্ছি গো, এসো। ফাইজ কটমটো দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে আছে। ওপাশে ইনায়া তবদা খেয়ে চেয়ে আছে। অবাক হয়ে বলে, শুদ্ধ ভাই কি হয়েছে? ফাইজ শুদ্ধর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমার লাইকে ব্রিটিশদের আগমন ঘটেছে, তুমি ঘুমাও লিটল কুইন। আজ আমি শুদ্ধবাবুকে একটু আদর করব। অভিমান ভেঙে একটা আবদার করেছে, পূর্ণ না করে থাকতে পারছি না। বাই লিটল কুইন বলি কল কেটে দিল। শুদ্ধ হাসছে। ফাইজ শুদ্ধর ফোন বেডের ওপর ফোন ছুঁড়ে ফেলে সত্যি সত্যি শার্টের বোতাম খুলতে লাগলো। শুদ্ধ চোখ বড় বড় হয়ে তাকায়। আমতা আমতা করে বলে, কি করছিস? আমি নিষ্পাপ বাচ্চা। ফাইজ কটমটো দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোকে পাপি বানাবো আমি। এখন আয় সোনা বাবু। শুদ্ধ লজ্জা পাওয়ার ভান করে দুহাত মুখ ঠেলে বলে, যা দুষ্ট, আমি লজ্জা পাচ্ছি। ফাইজ রেগে বলে, বেয়াদব, তোর লজ্জা আমি ভাঙাচ্ছি, আয়। কথাটা বলে এগিয়ে আসলো শুদ্ধ। চিংড়ি মাছের মতো লাফ দিয়ে ব্যালকনির দিকে যেতে নিলে ফাইজ শুদ্ধ ট্রাউজার টেনে ধরে। শুধু দূরত্ব দুহাতে তার ট্রাউজার টেনে চিল্লিয়ে বলে, আয় আয় স্যার, বোনের ইজ্জতের নজর দিতে লজ্জা করে না? স্যাছা, কি দিনকাল আসলো। ওরে ফারাহ, দেখে যাও, তোমার ভাই তোমার হকে নজর দিচ্ছে। ফাইজ শুদ্ধ ট্রাউজার ছেড়ে দিল। সে 3-4টে বোতাম খুলেছিল, সেগুলো লাগালো। শুদ্ধর কাণ্ড দেখে হাসছে। শুদ্ধ দুহাত তার ট্রাউজার ধরে আছে এখনও। কি বেয়াদব ভাবা যায়, তার সম্পত্তি হাত দিতে যাচ্ছিল। ফাইজ বেরিয়ে যেতে নিলে শুদ্ধ হঠাৎই ফাইজের সামনে দাঁড়িয়ে ফাইজের অপর পাশে আগের মতো করে জোর খাটিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয়। ফাইজ এবার অনেক বেশি অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। বিস্ময় কণ্ঠে বলে, মারলি কেন? শুদ্ধ রেগে বলে, লেট করে আসলি কেন? কথাটা বলে ফাইজকে শক্ত করে জড়িয়ে ধরে বিষাদ কণ্ঠে বলে, তোর আর আগে আসা উচিত ছিল ফাইজ, আমার দম বন্ধ লাগছিল, তুই লেট করলি বলে। প্রথম থাপ্পড় লেট করে আসার জন্য খেয়েছিস, দ্বিতীয়টা না হয় বোঝার জন্য। ফাইজ মৃদু হাসলো, কিছু বলল না। তারেক নেওয়াজ মায়রাকে শুদ্ধর বাড়ি থেকে নিয়ে এসেছে। মায়রা ধীর পায়ে এগিয়ে যায় ইরফানের রুমের দিকে। টিনা বেগম তারেক নেওয়াজকে অনেকবার বলেছিল মায়রা থাকুক, কিন্তু মায়রা নিজেও টিনা বেগমকে না করে দিয়েছে। তার কেন যেন ভালো লাগছে না কোথাও। সে কেন যে খুব ডিস্টার্ব।
কিছুই ভালো লাগছে না। ইরফানের উপর ভীষণ অভিমান তার। ইরফান তাকে হসপিটালে নিয়ে যায়নি, আবার এখন শুদ্ধ ভাইদের বাড়ি থেকে নিতে যায়নি। এগুলো তো ইরফানে সবসময় করতো। মায়েরা কখনোই ভাবেনি এসব, কিন্তু আজ হঠাৎ ইরফান তার পাশে না পেয়ে ভীষণ অশান্তি লাগছে। মায়েরা দরজা ঠেলে ভিতরে দৃষ্টি দেয়। তখন ইরফান তার ঘরের ভিতর যে রুমটা আছে সেই রুম থেকে বেরিয়ে আসে। মায়েরাকে দেখে ইরফান দরজা লক করে মায়েরার দিকে এগিয়ে আসে। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান হঠাৎই পায়ে গতি বাড়িয়ে মায়েরাকে টেনে তার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। মায়েরা সম্মতি হয়ে যায়। মেয়েটা বুঝতে পারেনি। মায়েরা শান্ত। কয়েক সেকেন্ড পেরোতেই ইরফান মায়েরাকে ছেড়ে দিল। মায়েরা মাথা নিচু করে রেখেছে। ইরফান ঢোক গেলে মৃদু স্বরে বলে সরি। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। মেয়েটার মাঝে লজ্জা সংকোচ কোনোটাই নেই যে ইরফানকে চিনতে পারছে না। তার চোখ দুটো বিশাল কৌতূহল। ইরফান মায়েরার ঠোঁট জোড়া মুছে দিয়ে মৃদু স্বরে ডিনার করেছে। মায়েরা নীরবে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি দেয়। ইরফান মায়েরা থেকে দূরে সরে দাঁড়ায়। আবারও তার সেই ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে ঘুমাও। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে রইল। তার খারাপ লাগছে কেন যেন। ঢোক গেলে ইতিহাস্ত করে প্রশ্ন করে আপনি কোথায় ছিলেন? ইরফান ঘরের দরজা লক খুলে মায়েরার দিকে চেয়ে বলে অফিস হয়। মায়েরা মাথা নিচু করে রাখে, ছোট করে বলে এমনি। তার ভীষণ ইচ্ছে করলো ইরফানকে জিজ্ঞেস করতে ইরফান কেন তাকে হসপিটালে নিয়ে গেল না। তখন তো অফিসে ছিল না, এখন কেন শুদ্ধ ভাইয়ের বাড়ি থেকে তাকে আনলো না। কিন্তু মনের কথা মনেই চাপা পড়ে গেল। জিজ্ঞেস করার সাহস হলো না। দেখতে দেখতে 2 মাস পেরিয়েছে। মায়েরা নতুন কলেজে ভর্তি হয়েছে। মেয়েটা নতুন কলেজে ভর্তি হয়ে ভীষণ খুশি। কলেজে টুকটাক যাতায়াত হয়, নিয়মিত যাওয়া আসাটা এখনও হয়নি। তেমন কোনো বন্ধুও হয়ে ওঠেনি এখনও। কিন্তু মায়েরা ভীষণ মন খারাপ হয় মাঝে মাঝে। ইরফান কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। ইরফান অনেক কথা বলে এমন তো নয়, কিন্তু লোকটা এই চুপচাপের মাঝে তাকে নিয়ে ভাবনা খুঁজে পায় না মায়েরা। মায়েরা যখন ইরফানের অনুভূতি একটু একটু বুঝতে পারল, ঠিক তখন থেকে ইরফান কেমন যেন নির্লিপ্ত হয়ে গেল। তার কোনো কিছুতেই মাথা ঘামায় না। মায়েরা নিজেকে মুক্ত পাখি নেয় মনে হয়, যে পাখি চাইলেই পুরো আকাশ উড়াল দিতে পারে। তাকে বাধা দেওয়ার কেউ নেই। মায়েরা ঘর থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে যায়। ইরফান তাকে কলেজে নিয়ে যায় না, তা আর খোঁজ নেয় না। লোকটা হঠাৎ বদলে গেল কেন? তাহলে আগে তার যে এত খেয়াল রাখতো সেসব কি ছিল? মায়েরা মাঝে মাঝে কাঁদতে ইচ্ছে করে। সে বলতে পারে না, সইতে পারে না ইরফান এমন নির্লিপ্ত। তাকে ইরফানের সেই প্রথম দিনগুলো ব্যবহারের কথা মনে পড়ে যায়। কে এইটুকুতে থাপ্পড় মেরে দিত, আবার বলতো তাকে বউ হিসেবে মানে না। সেই কথাগুলো তাকে কষ্ট দিত না যদি না ইরফান মাঝখানে মায়েরাকে নিয়ে এত না ভাবতো। লোকটা কি হয়েছে? তাকে বকে না, কথা বলে না, কিচ্ছু বলে না। এর চেয়ে তো দিনে 2-4টে থাপ্পড় খাওয়া ভালো। ভাবতে ভাবতে মায়েরা ছাদের দরজায় পা রাখলে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে পিছন থেকে পড়তে নেয়। তার আগে ইরফান মায়েরাকে আলগে নেয়। মায়েরা চোখ বুজে চেঁচিয়ে ওঠে, আজ তো সে শেষ। কিন্তু যখন বুঝলো কেউ তাকে ধরে নিয়েছে, দ্রুত চোখ খুলে তাকায়। তার সামনে ইরফানকে গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মায়েরা অবাক হয়ে তাকায়। ইরফান মায়েরাকে টেনে ছাদের মেঝেতে দাঁড় করায়। চিন্তিত কণ্ঠে বলে ব্যথা পেয়েছ? মায়েরা ঢোক গিলে কতদিন পর একটু কথা বলল এই লোকটা তার সাথে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ব্যথা পেয়েছি। ইরফান বিচলিত হলো। এতপর মায়েরাকে কোলে নিয়ে ছাদের কোনায় চেয়ারে বসা। এরপর হাঁটু মুড়ে বসে মায়েরা 2 পা উল্টে পাল্টে দেখে। চিন্তিত কণ্ঠে বলে কোথায় ব্যথা পেয়েছ? মায়েরা চুপচাপ ইরফানের দিকে চেয়ে আছে, কোনো কথা বলে না। ইরফান মায়েরার কোনো অ্যান্সার না পেয়ে ভুরু কুচকে বলে স্টুপিড, বলো কোথায় লেগেছে? মায়েরা আমতা আমতা করে বলে জানি না তো। হোয়াট? মায়েরা মিনমিন করে বলে আমি পা ফেলতে পারছি না, হাঁটতে পারছি না। ইরফান উঠে দাঁড়িয়ে মায়েরাকে কোলে তুলে নেয়। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়েরা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়েরাকে নিয়ে তার বেডের ওপর বসালো। এরপর ফ্রিজ থেকে বরফ এনে মায়েরা 2 পায়ে দিয়ে দেয়। কোথায় ব্যথা পেয়েছে তা তো বুঝতে পারছে না। মায়েরা এবার ওড়না দিয়ে মুখ ঢেকে হেসে ফেল ইরফানের কাণ্ডে। ইরফান মায়েরার দিকে তাকালে মায়েরা মুখ স্বাভাবিক করে নেয়। এলোমেলো দৃষ্টি ফেলে তার 2 পা টেনে দিয়ে বলে হয়েছে, আর ব্যথা নেই। ইরফান মায়েরা দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে রইল কিছুক্ষণ। হাতে থাকা বরফ টুকরোর
মাছ থেকে দুটো বরফের টুকরো ইরফান তার মুখে পুরে দেয়। দৃষ্টি মায়রার পানে। মায়রা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। এতক্ষণ তার পুরো গায়ে এই বরফ ঘষে, এখন তার মুখে পুরে দিল, কি অদ্ভুত। ইরফানের হাতে থাকা অবশিষ্ট আরও কয়েকটা বরফ ছুঁড়ে ফেলল। এরপর মায়রা পা ধরে এক টানে নিয়ে টেনে তার দিকে আনে। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে নিল। বাঁ হাতে মায়রাকে টেনে কিছুটা বাঁকা হয়ে নেয়। ডান হাত গলা ভিজে নিয়ে রাখে। ঠান্ডা ভেজা হাত পেয়ে মায়রা কেঁপে উঠল। ইরফান তীক্ষ্ণ চোখে তাকায় মায়রার পানে। মায়রা সংকোচ ঠেলে ইরফানের দিকে তাকালো। ইরফান তার সাথে প্রায় 2 মাস হলো কথাই বলে না। যেখানে আজ এমন অভাবনীয় একটা কাজে মায়রা অবাক না হয়ে পারছে না। মেয়েটা ইরফানের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইরফান বরফ মুখের ভিতর রেখে মায়রার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, কোথায় যেন ব্যথা পেয়েছিলে? মায়রা ঢোক গিলে, সে তো ব্যথা পায়নি, এই লোক ধরে ফেলেছে নাকি। আমতা আমতা করে কিছু বলতে চায়, কিন্তু ইরফান মায়রার কথার উত্তর না শুনেই একটানে মায়রার গাল থেকে ওড়না সরিয়ে ছুঁড়ে ফেলে। এরপর তার মুখ নামিয়ে নেয়। মুখের ভিতর থেকে বরফ দুটি বের করে মায়রার গলার নিচে মাছ বরাবর রাখে। মায়রা কেঁপে উঠে। বরফ দুটো সরাতে চাইলেও তার আগেই ইরফান মায়রা 2 হাত চেপে ধরে। মায়রার নড়াচড়া করতে পারে না। ইরফান মাথা তুলে মায়রার গলা দৃষ্টি রাখে। শরীরের তাপে বরফ গলে পানি হয়, গলা বেয়ে জামার ভিতরে প্রবেশ করে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে রইল সেদিকে। মায়রা মোচড়ামুচড়ি করে অসহায় কণ্ঠে, ছাড়ুন আমায়, আমার ঠান্ডা লাগছে। ইরফান মায়রার মুখ পানে তাকালো। মায়রার দৃষ্টি মানে ইরফান বুঝল না। দুটো বরফ পুরোটাই গলে পানি হয়ে যাওয়া আগ পর্যন্ত ইরফানের দৃষ্টি মায়রার গলায় রেখেছে। মায়রার লজ্জা হাঁসফাঁস করে। দূরে ছিল সেটা তো ভালো ছিল, কেন দুঃখে যে কোলে ওঠার লোভে মিথ্যা বলতে গেল। ইরফান মায়রাকে তার দিকে টেনে নেয়। মায়রা কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকে সূক্ষ্ম হেসে ফিসফিসিয়ে ঠান্ডা গলায় বলে, তোমায় ঠান্ডা লাগছে? টেল মি। মায়রা জমে গেল। বরফ গলে শরীরে লেগে যতটা ঠান্ডা লাগছিল তার মাত্রা 1000 গুণ বেড়ে গেল মুহূর্তে। ইরফান মায়রাকে ছেড়ে দিল। মায়রা ঢোক গিলে ইরফানের দিকে সিটিয়ে যায়, মাথা নিচু করে নেয়। ইরফান মায়রাকে 2 হাত তার থেকে খানিকটা দূরে বসালো। এরপর মায়রার বডিতে দৃষ্টি বোলায়। মায়রা লজ্জা হাঁসফাঁস করে। ইরফান হঠাৎই এগিয়ে এসে মায়রার গলার মুখ গুজে দেয়। মায়রা কেঁপে ওঠে। ইরফান মায়রার গাল থেকে মুখ উঠিয়ে মায়রার কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলে, অ্যাক্টিং করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো তোমার। অ্যাম ওয়ার্নিং ইউ। আমাকে জ্বালাবে না স্টুপিড গার্ল। কথাটা বলে বেড থেকে উঠে দাঁড়ালো। কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়রা 2 পা ভাঁজ করে মাথা নিচু করে বসলো। ইরফান ওয়াশরুমের দরজা লাগানোর সাথে সাথে মায়রা দ্রুত বেড থেকে নেমে তার কাপড় বের করে জামা পাল্টে নেয়। ইরফান বের হওয়ার আগেই জামা পাল্টানো সম্পূর্ণ করতে পেরে মায়রা স্বস্তি নিঃশ্বাস ফেলল। ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে মায়রার দিকে একবার তাকালো। মায়রা ইরফানকে তার দিকে তাকাতে দেখে মাথা নিচু করে নেয়। ইরফান ধীর পায়ে মায়রার দিকে এগিয়ে আসে। মায়রার এলোমেলো দৃষ্টি ফেলে, এই লোকটা আজ কী হলো? মায়রা পিছিয়ে গেল, কাবাটের সাথে লেগে দাঁড়ায়। ইরফান খুব স্বাভাবিকভাবে মায়রার সামনে দাঁড়িয়ে মায়রার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পিছনে কাবাট থেকে তার শার্ট, স্যুট, প্যান্ট বের করে আনে। এতবার নিঃশব্দে মায়রার সামনে থেকে সরে দাঁড়ায়। ইরফান রেডি হয়ে নিল। মায়রা এক জায়গায় গাঁট হয়ে দাঁড়িয়ে রইল। ইরফান নিজেকে পরিপাটি করে নেয়। এরপর ডান হাতে হাতঘড়ি পরে নেয়। মায়রা আর চোখে দেখল ইরফানকে। ইরফান হাতঘড়ি গ্লাসের ভিতর লেখা। মায়রা খেয়াল করেছে ইরফানের ওয়ালেট, হাতঘড়ি এবং উপরে এই লেখাটা সবসময় দেখে। এটা ঠিক বুঝতে পারে না ইরফান অধিকাংশ জিনিসেই নাম লেখা থাকে কেন। কৌতূহল থেকে ইরফানকে প্রশ্ন করে বসে, গুচি কার নাম? ইরফান চুলগুলো ঠিকঠাক করে নেয়। মায়রার কথা শুনে ভুরু কুঁচকে মায়রার দিকে তাকায়, জিজ্ঞেস করে, হোয়াট? মায়রা আমতা আমতা করে। মায়রা কি মনে করে তার হাতঘড়ির দিকে তাকালো। উল্টে ঘুরে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম এসে বলে, মাই ফার্স্ট ওয়াইফ। মায়রা তরাক করে ইরফানের দিকে তাকায়। ততক্ষণে ইরফান ঘর থেকে বেরিয়ে গিয়েছে। মায়রা বিরক্ত হলো। আসলে কি এই লোকের প্রথম বউ ছিল? ইনে আপুকে জিজ্ঞেস করতে হবে।
ওই ঘরের কথা জিজ্ঞেস করলে বলে ফার্স্ট ওয়াইফ আছে, আবার সবখানে এই গুচির নাম লিখে রাখে, তার নাকি প্রথম বইয়ের নাম। বিড়বিড় করলো, এটা গুচি না বুচি হবে। কোন বুচি? এই জল্লাদের গলায় ঝুল ছিল। ইরফান নাস্তা করছে, নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হবে। তারেক নেওয়াজ খাওয়ার মাঝে গলা ছেড়ে ইরফানের উদ্দেশ্যে বলে, মায়রার কলেজে পাশ করে তোমার ভার্সিটিতে যাও। মায়রাকে নিয়ে যাও না কেন? তোমার প্রবলেমটা কি বলো ইরফান? ইরফান মনোযোগ দিয়ে নাস্তা করার ব্যস্ত, যেন কেউ কিছু বলেইনি। তারেক নেওয়াজ ভুরু কুচকে বলে ইরফান। ইরফান মাথা নিচু করে বলে, বলো। আমি তোমাকে কিছু বলছি। ইরফান খাবার শেষ করে এক গ্লাস পানি খেয়ে বলে, শুনছি। তারেক নেওয়াজ বিরক্ত হলো ছেলের গা ছাড়া ভাব দেখে। এতপর বলে, মায়েরাকে নিয়ে যাও, নয়তো আমাকে উল্টো পথে যেতে হয়। ইরফান ফোন কিছু টাইপ করতে করতে গম্ভীর গলায় বলে, আমার মেয়ে, তুমি এইটুকু কষ্ট করো। তারেক নেওয়াজ ভুরু কুচকে বলে, ও তোমার বউ, তুমি কি ভুলে গেছো? ইরফান চেয়ার থেকে উঠে দাঁড়ায়, পকেটে ফোন রেখে হাত ঘড়িতে একবার সময় দেখলো। এরপর বাইরে যেতে যেতে বলে, আগে তোমার মেয়ে, বন্ধুর মেয়ে, মানে তোমারই মেয়ে। কবুল বলতে বলেছি, এখন মেয়ের দায়িত্ব তুমি পালন করো। তারেক নেওয়াজ অবাক হয়ে ডাকে, ইরফান। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, ছেলে বউ না ভাবে, ওকে ইনায়ার বোন ভাবো তাহলে। আর আমার ওপর ওর কাজ চাপানো ভূত তোমার মাথায় চাপবে না। তারেক নেওয়াজ বাঘাড়া হয়ে ইরফানের দিকে তাকিয়ে রইল। তিনি হতাশ, কি হচ্ছে এসব? মাঝে 2-3 মাস ইরফান যেমন আচরণ করেছে, তারেক নেওয়াজ একদম চিন্তিত হয়েছিল, ভেবেছিল সব ঠিকঠাক, কিন্তু গত 2 মাস যাবৎ ছেলেটা আবারও কেমন পাল্টে গেল। মায়েরা সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তারেক নেওয়াজ আর ইরফান পুরো কথাই মেয়েটা দাঁড়িয়ে শুনল। সব শেষে বিস্ময় দৃষ্টিতে ইরফানের প্রস্থানের দিকে চেয়ে রইল। ইরফানের কথাগুলো মায়েরা সত্যি বুঝলো না, আর না তো ইরফানের এই বিহেভগুলো অর্থ সে বোঝে। মেয়েটা নিজেকে কেমন অসহায় লাগলো, তার দম বন্ধ লাগে। ইরফান এমন করছে কেন? সে তো জিজ্ঞেস করতে পারে না, কি বলবে? কোনো কথাই তো খুঁজে পায় না। নীরবে উল্টো ঘুরে তার ঘরে চলে যায়। ভেবেছিল আজ কলেজে যাবে, কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মন খারাপ নেই, তার ঘরে চলে যায়। মায়েরা ভেবেছিল কলেজে যাবে না, কিন্তু কিছু সময় পেরোতেই বাসায় ইনায়া আর ফারহাহ আসে। ইনায়াকে ফাইজ নিয়ে এসেছে, আবার সন্ধ্যার পর নিয়ে যাবে। আর ফারহাহ বাড়ির ভিতরে এসেছে সবার সাথে টুকটাক কথা বলার জন্য। সে ভার্সিটিতে যাবে। মায়েরা ইনায়ার সাথে টুকটাক কথা বলে সিদ্ধান্ত নেয় সে কলেজে যাবে ফারাহর সাথে। ইনায়া নাকি বাসায় থাকবে না, ইনায়া এক ফ্রেন্ডের সাথে জরুরি দরকার আছে। মায়েরা একা একা কী করবে? এর চেয়ে কলেজে যাওয়া ভালো। ঘরে একা একা বসে থাকলে ওই লোকের কথা বেশি মনে পড়বে, তার নিজেকে কেমন অসহায় লাগে। তাই ছটপট কলেজের ড্রেস, বোরখা আর উপরে সাদা হিজাব বেঁধে রেডি হয়ে নেমে আসে। মায়রার ফারাহ ভার্সিটিতে নামিয়ে দেয় ফাইজ। মায়রার কলেজে পাশ করে এসেছে মূলত ফারাহর কথায়। ফারাহ বলেছে আজ মায়রাকে তাদের ভার্সিটিতে ঘুরিয়ে দেখাবে। মায়রা দ্বিমত করেনি, তার মন ভালো নয়, কলেজ তেমন কোনো বন্ধু নেই। এর চেয়ে ফারাহ আপুর সাথে তার ভার্সিটি ঘুরলে বেশি ভালো লাগবে। ফারাহ মায়রার হাত ধরে ভার্সিটির ভিতরে প্রবেশ করে। মায়রা চারপাশ ঘুরে ঘুরে দেখছে, আগামাথা খুঁজে পায় না ভার্সিটির। অনেক বড় এরিয়া। ফারাহ মায়রার হাত ধরে একটা ফাঁকা জায়গায় গিয়ে হাত নেড়ে ডাকে, নুসরাত, জুই, জাহিদ, জামিল সহ আরও বেশ কয়েকজন একটা বেঞ্চের ওপর কেউ মাঠে বসে হাসাহাসি করছে। ফারাহ ডাকে নুসরাত আর জুই উঠে আসলো। তারা এক ইয়ার হলো। ফারাহ রুম আলাদা। নুসরাত ফারাহর উদ্দেশ্যে বলে, এত লেট করলি কেন? ফারাহ তার হাত ঘড়িতে টাইম দেখে বলে, লেট হয়ে গিয়েছে, আমার এখন ক্লাস আছে। নুসরাত মায়েরার দিকে তাকিয়ে বলে, এটাকে? ফারাহ মায়রাকে দেখিয়ে বলে, ওর নাম মায়রা, আমার বোন বলতে পারিস। ওকে কিছুক্ষণ, আমি এই ক্লাস শেষে এসে নিয়ে যাব ওকে। নুসরাত মায়রার দিকে তাকিয়ে বলে, এটা তো কলেজ ড্রেস মনে হচ্ছে, তুমি কলেজে পড়ো? মায়রা মৃদুস্বরে বলে, জি আপু। জুই ফারাহর পাশে দাঁড়িয়ে বলে, ক্লাসে চলো। জামিল ক্লাসের দিকে যেতে যেতে বলে, ফারাহ আয় রে, লেট করলে তোর আবার অ্যাটাক ফ্যাটাক হবে। ফারাহ পাত্তা দিল না জামিল কথায়। মায়রা দিকে তাকিয়ে বলে, মায়রা তুমি থাকো, আমি 1 আওয়ার এরপরে এসে তোমাকে নিয়ে ঘুরবো, এখন বাই।
মায়েরা অসহায় চোখে তাকালো। তাকে অপরিচিত জায়গায় কার কাছে রেখে যাচ্ছে ফারাহর সাথে জুইয়ে এগোয়। নুসরাত মায়েরার হাত ধরে হেসে বলে, এসো মায়েরা, তুমি আমার ফ্রেন্ডের আমানত, এসো। মায়েরা জোরপূর্বক হাসার চেষ্টা করলো। নুসরাত মায়েরাকে নিয়ে তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে নিয়ে যায়, যেখানে জাহিদ সহ আরও অনেক ছেলে মেয়ে গোল হয়ে বসে আছে। মায়েরা ভীষণ অস্বস্তি ফিল করে। নুসরাতের উদ্দেশ্যে বলে, আপু তোমরা থাকো, আমি ওদিকে গিয়ে দাঁড়াই। নুসরাত মায়েরার অস্বস্তি বুঝতে পেরে বলে, ওহো মায়েরা, সবার সাথে তোমাকে পরিচয় করে দিচ্ছি, এসো। সাজিদ মায়েরার দিকে এবার তাকায়, এরপর আবারও বইয়ে মুখ গুজে। নুসরাত মুখে কোচকায় জাহিদের দিকে তাকিয়ে। মায়েরার উদ্দেশ্য বলে, এটা হলো আমাদের কালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ও তোমাকে একদমই ডিস্টার্ব করবে না। তুমি কোলে উঠে বসলেও কিছু বলবে না। সাজিদ বিরক্ত চোখে তাকায় নুসরাতের দিকে। মায়েরাকে আরও অস্বস্তি ঘিরে ধরে। সাজিদের পাশে বসে মায়েরার দিকে তাকিয়ে বলে, হাউ কিউট। মায়েরা অদ্ভুত চোখে তাকায় ছেলেটার দিকে। বিরক্ত হলো মায়েরা। ধ্যাৎ, তার এখানে আসা একদম উচিত হয়নি, এর চেয়ে কলেজে যাওয়া ভালো। নুসরাতের দিকে তাকিয়ে বলে, আপু আমি কলেজে যাচ্ছি, ফারাহ আপু আসলে বলে দিও। নুসরাত মায়েরা হাত টেনে বলে, আরে না না, তুমি ছোট মানুষ, এজন্য ফারাহ তোমার দায়িত্ব আমাদের উপর দিয়ে গেল। এসো বসো, তোমার গল্প শুনি। সবাই তাদের মাঝখানে জায়গা করে দিল মায়েরাকে। মায়েরা অবাক হয়ে তাকালো সবার দিকে। মায়েরা সবাইকে খুব খারাপ লাগলো না, কিন্তু সাজিদের পাশে বসা ছেলেটা তার দিকে হা করে চেয়ে আছে। মায়েরা বিরক্ত হয়ে ডাকে, ভাইয়া। শাহেদ সহ সবাই মায়েরা ডাকে অবাক হয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা দৃষ্টি অনুসরণ করে বুঝলো মায়েরা শাহেদেরকে ডেকেছে। মায়েরা খুব সুন্দর করে হেসে বলল, আমি বিবাহিত। শাহেদ কেসে ওঠে মায়েরার কথায়, আর শাহেদের অবস্থা দেখে সবাই একসাথে উচ্চস্বরে হেসে ওঠে। তবে সাজিদ এর হাসি আওয়াজ সবচেয়ে বেশি হয়। মায়েরা একটু বিব্রত বোধ করে। শাহেদ ইনোসেন্ট ফেস বানিয়ে তার ফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে, সবাই হাসলি কেন? আমি ছ্যাঁকা খেয়েছি? একটু তো সমবেদনা জানা। নুসরাত মায়েরার গায়ে ঢলে বলো। মায়েরা এক হাতে জড়িয়ে ধরে বলে, তুমি তো ছ্যাঁকা মেরে দিলে ইয়ার। এরপর নুসরাত হাসি থামিয়ে বলে, আমরা সব আনম্যারিড, তুমি ম্যারিড, ভালো লাগলো। তাহলে তোমার হাজবেন্ড নিয়ে তোমার গল্প স্টার্ট করো। মায়েরা আবার অস্বস্তি পড়ে যায়। আসলে তার প্রবলেমটা হচ্ছে এখানে অনেকগুলো ছেলে, এরা না থাকলে মারা এতক্ষণ হয়তো মেয়েগুলো তার বান্ধবী বানিয়ে ফেলতো। মায়েরা কিছু বলার আগে সাজিদ বসা থেকে দাঁড়িয়ে সামনে তাকিয়ে স্যার সম্বোধন করে কাউকে সালাম দেয়। সাজিদকে অনুসরণ করে সবাই সেদিকে তাকায়। নুসরাত আর মায়েরা উল্টে ঘুরেছিল। নুসরাত পিছু ফিরে ইরফানকে দেখে দ্রুত সামনের দিকে ফিরে ভদ্রভাবে সালাম দেয়। মায়েরা নিজেও কি পিছু ফিরে তাকায়। স্বাভাবিকভাবে তাকিয়েছিল, কিন্তু ইরফানে দেখে তার চোখে মুখে বিস্ময় ভরে করে। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে তাকিয়ে আছে। নুসরাত নর্মভাবে জিজ্ঞেস করে, স্যার কিছু বলবেন? ইরফান মায়েরার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ক্যান্সেল। ইরফানের কথা সকলে মুখ চুপসে যায়। আর এই স্যার তো এই ভার্সিটিতে পা রেখেছে তাদের জীবন প্যারাময় করতে। এই ক্লাস আবার ঠিক কোন সকালে নেবে? হয়তো রাতে ভার্সিটি খোলা থাকলে হয়তো রাত 2টোর দিকে কল করে বলতো, সবাই ক্লাসে আসছো। নুসরাত কথাগুলো ভেবেই হতাশ হলো। ইরফান সকালের দিকে তাকিয়ে বলে, জায়গা ফাঁকা করো। ইরফানের কথা সবাই মেনে নিল। নুসরাত মায়েরার কানে ফিসফিসিয়ে বলে, এই প্যারাময় স্যার আমাদের জীবন বরবাদ করে দিচ্ছে, তোমাকে এই গল্প শোনাবো, এসো। নুসরাতের কথা শুনে মায়েরা নুসরাতের দিকে অবাক হয়ে তাকায়। ইরফান যে এই ভার্সিটির টিচার এটা সে জানতো না। এতক্ষণ সবার কথা শুনে বুঝলো ইরফান এই ভার্সিটির টিচার। নুসরাত মায়েরার হাত টেনে বলে, এসো মায়েরা। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে ইরফানের বিরক্ত কণ্ঠে বলে, ও যাবে না।